দুটি প্রশ্ন এখানে, যে একটি হচ্ছে যে এই প্রজন্মের কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অর্থাৎ যে ধারাবাহিক ঘটনাবলীর যে একটি ইন্টারপ্রিটেশন বা তাদের যে ধারণা আপনি শুনলেন, অন্যদিকে এই গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের যে প্রত্যাশা, জনগণ ভোট দিতে পারেনি দীর্ঘদিন ধরে, যে অনেকে বলবার চেষ্টা করেছেন সেই প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, সংস্কারের প্রয়োজন আছে সেটিও করা, এই বিষয়গুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন। শুরুতেই আমার গভীর শ্রদ্ধা জানাই ৭১-এর আমাদের নারীদের প্রতি, মায়েদের প্রতি, বোনদের প্রতি, আমাদের তখনকার মুক্তিযোদ্ধাদের প্রতি। তিনি রণাঙ্গনে থাক বা যেখানেই যে অবস্থানে থেকে ব্যক্তিগত এবং সামষ্টিক পর্যায়ে যে অসাধারণ কাজ তারা সম্পন্ন করেছিলেন, তখনকার সকল সংগঠক, রাজনৈতিক কুশীলবদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে, যারা ওই পর্যায়ে জাতিকে প্রস্তুত করেছিলেন। এবং একটা সশস্ত্র সংগ্রাম, সেটা ভুলে গেলে চলবে না। এই রাজনৈতিক মাত্রাও যেমন আছে, তার ব্যাপক যুদ্ধ রণকৌশলের একটা মাত্রা আছে, যেটা এখনও হয়তো অনেক ক্ষেত্রে অপর্যাপ্তভাবে সেগুলো আলোচনা হয়। এবং একই সাথে যেহেতু বিজয় দিবস, অভিনন্দন জানায় যে এই জাতিরাষ্ট্র গঠনের জন্যে বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, যে অবস্থানের, যে ধর্মের, যে সাংস্কৃতিক ওরিয়েন্টেশনেরই মানুষ থাকুন, তাদের যে নিরন্তর প্রচেষ্টা, আকাঙ্ক্ষা একটা জাতিরাষ্ট্র নির্মাণের, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, তাদেরকেও বিজয় দিবসের অভিবাদন। এবং আমাদের লক্ষ্যই তো ছিল একটা উদারনৈতিক জাতিরাষ্ট্র বাংলাদেশ গঠন করা। আপনার যদি ওই দুটো প্রশ্নের ক্ষেত্রে আসে, আপনি যে কথাটা, আমাদের তরুণ প্রজন্ম যারা অসাধারণ একটা আন্দোলন বা গণঅভ্যুত্থান সফল করেছেন, যার প্রসঙ্গ ধরে আমরা আজকের এই আলোচনা করছি। এখন সেতু নির্মাণ তো অনেকভাবে করা যায়, এটা নির্ভর করে আপনি কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার যোগসূত্র তৈরি করতে চাইছেন। আমরা ৭১ নিয়ে কোনো বিতর্কে যাব না, এবং কোনো ক্ষেত্রে কিছু বিষয়কে আপোষহীন আপনাকে রাখতে হবে। এবং আপনি যদি সেই আপোষহীনতার জায়গায় না থাকেন, তাহলে তো আর আলোচনা শুরুই করা যায় না। যে কোনো নেগোসিয়েশনেও তো আমাদের একটা কমন স্টার্টিং পয়েন্ট থাকে বা কমন রেফারেন্স থাকে। এর পরের বিষয়গুলো দেখুন, যারা এখন এই গণঅভ্যুত্থান করলেন, তাদের যে সময়কাল, আপনি যদি তাদের গড় বয়স দেখেন, তার সময়ের একটা দীর্ঘ সময় তিনি একটা যে ধরনের শাসন ব্যবস্থা তারা প্রত্যক্ষ করেছে, একটা কর্তৃত্ববাদ, একটা লোকরঞ্জনবাদ, অতিরঞ্জনবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো স্বাভাবিকভাবে তাদেরকে বীতশ্রদ্ধ করে ফেলেছে বিভিন্ন ব্যবস্থার প্রতি। ধরুন, ওনার মতো যাদের এখন বয়স আছে, বা আরও যদি ৫-৭ বছর বাড়িয়ে বলি, তারা অনেকে নির্বাচন কি, ভোট দিতে হয় কিভাবে, সেটাই তারা জানেন না কখনো। অথচ ১৮ থেকে ধরলে একাধিকবার তার নির্বাচনের অভিজ্ঞতা থাকার কথা, সেটা ঘটেনি। এখন আমার মনে হয় যে আমাদেরও সম্ভবত দায়িত্ব যে তাদেরকে বলা যে একই রকম একটা অভ্যুত্থান কিন্তু ৯০-এ চেষ্টা হয়েছে, ঘটেছে সেটা, এবং সেখানেও ছাত্র জনতার অসাধারণ জাগরণ তৈরি হয়েছে, সেটাও একটা জনগণ অভ্যুত্থান। এখন দুঃখজনকভাবে সেটা আর আমাদের যুব সম্প্রদায়ের হাতে থাকেনি। যে প্রতিশ্রুতি তারা আশা করেছিলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেই প্রতিশ্রুতি তারা আর বাস্তবায়নে যাননি অনেক ক্ষেত্রে। সুতরাং আমরা ওই অর্থে বলতে পারি যে ওটা ব্যাহত হয়ে গেছে। দুদু ভাই আছেন, আপনারা আছেন, যারা মজিদ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এটা শিক্ষা আন্দোলন, মজিদ খান, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি তো শিক্ষার্থী তখন। আরও আগের প্রজন্ম, তারা 60-এর দশকে শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনি তো বলতে পারবেন না যে শরীফ কমিশনের আন্দোলন ছাড়া আপনি রাতারাতি পুরো 60-এর দশক পার করে দিয়েছেন। এবং তার যে ব্যাপক তাৎপর্য ছিল শুধু শিক্ষার উপরে না, শিক্ষা, অর্থনীতি, আমরা কত দূর যাব, কি অবস্থায় যাব, তো সবকিছুর সমষ্টিক একটা অবস্থা আপনি একটা পর্যায়ে দেখেছেন। এবং এরপরে ওনারা সবশেষ যেটা করলেন, আমি মনে করি যে যোগসূত্র সবগুলোর মধ্যেই রচনা করা প্রয়োজন। সেটা প্রত্যেক সময়ে, প্রত্যেক কালে যে প্রজন্ম করেছে, নিঃসন্দেহে। এখন আমি যদি এই প্রজন্মের কাছে ৯০-এর পুরো অনুভূতি ব্যক্ত করতে বলি, এটা তো সম্ভব না তাদের পক্ষে, কারণ এটা তার জন্য এটা সেকেন্ডারি একটা ইনফরমেশন। এটা হয়তো আপনি বলবেন, দুদু ভাই বলতে পারে, আমরা কিছুটা হয়তো বলতে পারবো, কিন্তু সব কিছু নিয়েই আপনাকে সামষ্টিকভাবে চিন্তা করতে হবে। দ্বিতীয় যেটা আপনি বলছেন যে নির্বাচনের কথা, দেখেন, রোডম্যাপ একটা ভালো শব্দ। এই শব্দটা আমরা বেশ গত 15 বছর বা 17 বছর হলো এই শব্দটার সাথে গণতন্ত্রকে রেল লাইনে তুলতে হবে, রোডম্যাপ, এক এক সময় এক একটা শব্দ জনপ্রিয়তা পাই। লেভিং প্লেইং ফিল্ড, এই শব্দগুলো যে ছিল না পলিটিক্যাল সায়েন্সে বা পলিটিক্সের ভোকাবুলারিতে, তা না, নতুন করে আমরা এনেছিলাম। এখন শাহাবুদ্দিন সরকারের এই সরকার এক না, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এটা বিশেষ পরিস্থিতিতে একটা সরকার গঠিত হয়েছে। শাহাবুদ্দিনের সরকার বিশেষ পরিস্থিতি হলে একটা স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু গেছে, এবং একটা ট্রানজিশন করে তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি ইন রেট্রোস্পেক্ট সেটা বৈধতা দিতে হয়েছে আইনগত। কিন্তু পার্থক্য হলো যে সেখানে আপনি যে নির্দিষ্ট একটা তাকে টার্গেট দিয়ে দিয়েছিলেন যে আপনি ভাই নির্বাচনটা করে
মোটামুটি চলে যাবেন। আপনার নিশ্চয় মনে আছে যে যে সময়টা আমরা প্রত্যাশা করেছিলাম শাহাবুদ্দিন সরকার কিন্তু তার চেয়ে বেশি সময় ছিলেন, সেটা উনি ইচ্ছা করেছিলেন না, ও ওনার সরকার না, আমরা দেরি করছিলাম, ট্রানজিশনটা দেরি হচ্ছিল। কিন্তু আপনি জানতেন নির্বাচন এই সময়ের মধ্যে হবে, নির্বাচন হয়েও গেছে, এটা একটা ট্রানজিশনের টাইম লাগছে, এর বেশি কিন্তু দুদু ভাই আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ ঠিক আছে, একটা অস্বস্তি তৈরি হয়েছিল যে একটু লম্বা সময় লাগছে। এখন এই সরকার যে পরিস্থিতিতে আসছে সেটা তো মানে পরের দিনে আমি তাকে বলতে পারি না যে ভাই তুমি একটা নির্বাচন দাও, এবং তার তো একটা সংস্কারের প্রতিশ্রুতি আছে। এখন আমরা কোথায় আছি আপনি যদি এখন অবস্থা জানেন, এখন এই অবস্থা আমরা আসবো, এটা তো ওই মুহূর্তে প্রেডিক্ট করা সম্ভব ছিল না। সামনে যে একটা ছোট প্রশ্ন আমাকে করি, যেহেতু অর্থাৎ এই বর্তমান যে সরকারটি আছে এটি গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে আছে, এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সকল দল মত জনগণ নির্বিশেষে সরকারটি গঠিত হয়েছে, তো তাদেরকে রোড ম্যাপ ঘোষণা করতে সংকটটি কোথায়? এবং যে অভিযোগটা করা হয়েছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো থেকে করা হচ্ছে যে সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারা অস্বস্তির ছাপ ফুটে ওঠে যখন নির্বাচনের কথা বলা হয়, একটি অভিযোগ কিন্তু নিঃসন্দেহে। তাহলে কেন এটি, কেন তারা রোড ম্যাপটি ক্লিয়ার করছে? আমি তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে যাব না, মানে ওই মুহূর্তে তাদের কি অভিব্যক্তি হয় বা কেন এটা হয়, এটা খুবই একটা রাজনৈতিক দলের, কিন্তু যেটা লক্ষ্য করবার মতো সেটা হচ্ছে তাদের মধ্যে সমন্বয় নাই। যখনই একজন বক্তব্য দিচ্ছেন পরের দিন কিন্তু আরেক রকম বক্তব্য পাচ্ছি, তারপরে আরেক রকম বক্তব্য পাচ্ছি। আমরা কিন্তু আগের সরকারগুলোর সময় একটা সমালোচনা বারবার করতাম যে যার যেটা কনসার্ন না সে সেটা বলে কেন। এখন তাহলে তো এই প্রশ্ন এখনও করবে, এটা তো সরকার, এটা অভ্যুত্থানের পরে আসলে এটা তো সরকার এবং তারা দায়িত্বে আছেন। সুতরাং কে বলবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একবার বলা হলো যে প্রধান ব্যক্তি বলবেন, তার কাছ থেকে আসবে। এরপরে আমরা আরও 2-3 জনের কাছ থেকে শুনলাম, কেউ বলছেন যে আগামী বছর সেই দিকে, কেউ বলছেন 25 সালের কথা, কেউ বলছেন আরও কিছুটা সময়। এই ধরনের বক্তব্যগুলো জনমনে একটা অনাস্থার বোধ তৈরি করে। দ্বিতীয়, এই ধরনের বক্তব্য যদি আপনি দেন সন্দেহ দানা বাঁধে এবং বিভিন্ন বক্তব্য আসতে থাকে। আপনি বক্তব্যকে তো আটকে রাখবেন নাই বলেছেন, আমরা তো বলেছি এখন উন্মুক্ত, এখন সবাই উন্মুক্তভাবে যদি সন্দেহের বক্তব্য দিতে থাকি তাহলে সেটা ভালো না। এখন রোড ম্যাপ বলতে আমি হয়তো বিভিন্নভাবে কথাগুলো বলবার চেষ্টা করছি, তার মানে এই না যে কালকেই কাগজে কলমে আপনাকে একেবারে পুরো রূপরেখা তৈরি করে দিতে হবে। একটা আলোচনা তো শুরু করা যায়, একটা ন্যূনতম একটা ধারণা দেওয়া যায় যে ঠিক আছে এখন যে সংস্কার কমিশনগুলো চলছে সে তার রূপরেখাটা দেওয়ার পরে আমি কত দূর পর্যন্ত, যেমন আপনি বলেছেন 3 মাস সময় দিয়েছেন, এটা বলা যেতে পারে যে আমি 2 মাসের মধ্যে পাবলিক কনসালটেশন শেষ করব, তারপরে আমি এই পর্যায়ে গিয়ে আমরা একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই রোড ম্যাপ মানে তো এরকম যে একটা লিখিতভাবে আপনাকে স্বাক্ষর করে আগামীকাল রোড ম্যাপ দিতে হবে, কিন্তু একটা ধারণা বোধহয় দেওয়াটা প্রয়োজন, কারণ এটা যদি এটাই সরকারের জন্য ভালো। মানে আপনি এত বেশি তাহলে কেন দেওয়া হচ্ছে না? আপনি সংক্ষেপে বলি যে কারণটা কি না দেওয়ার, কি মনে করেন আপনি? আমি আগেই বলেছিলাম যে দেখেন আপনি এটা নিয়মিত সরকার না, এমনকি এটা তত্ত্বাবধায়ক সরকারও না, সুতরাং এটার সম্পর্কে অনুমান করাটা খুব কঠিন। কিন্তু এই সরকার অস্তিত্ব তো, অর্থাৎ এই আন্দোলন যারা করেছে সরকার, সেই দল গোষ্ঠী ব্যক্তির উপরই তো এর অস্তিত্ব। আমি আবারও কথাটা বলি, আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা করতেন আপনি তাদের সকলকে চিনতেন এবং জানতেন, মূলত একদম খোলাখুলি বলে সব দল থেকেই নাম যেত, নাগরিক সমাজ থেকেও নাম যেত। তারপরে আমরা একটা ছাঁকনি বা বাছাইকরণের মাধ্যমে আপনি জানতেন এবং আপনার একটা টার্গেট থাকতো যে এটা 6 মাস বা 3 মাস এর মধ্যে কে কি করবেন। আমরা এখন যারা আছে তাদেরকে যে চিনি না সে কথা বলছেন, অবশ্যই তাদের চিনি, তারা গণ অভ্যুত্থানে ছিলেন, এই জুলাই অভ্যুত্থানে ছিলেন, বাকিরা প্রত্যেকে আপনার আমার অতি পরিচিত, বরং অন্য রাজনীতিবিদদের চাইতে তারা আমাদের বেশি পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা টিম কিভাবে কাজ করছেন সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই, বা তারা কি প্রক্রিয়ায় আসলেন এবং কিভাবে তাদের টিম ওয়ার্কটা হচ্ছে। কারণ আপনি যখন টিম ওয়ার্কটা বুঝতে পারছেন না, আমি আবারও বলি আপনি তত্ত্বাবধায়ক সরকারের টিম ওয়ার্কটা জানেন, সেটা কোঅর্ডিনেশন ল্যাক হলে আপনি জানেন তার টার্গেটটা কি, কিন্তু এই সরকারের কিন্তু আপনি সুনির্দিষ্ট টার্গেটটা পাচ্ছেন না। আপনি শুধু জানেন যে তিনি স্থায়ীভাবে আসেননি, কিন্তু স্থায়িত্বের তো কোনো ব্যাখ্যা নেই। আপনি জানেন যে তিনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু সেটা তো তত্ত্বাবধায়ক সরকার মতো দিনকাল নেই। অতএব একটা না একটা পর্যায়ে বলতে হবে তাদেরকে। এখন আমরা বলে দিতে পারবো না এরকম যে একেবারে ছক আকারে বলবেন, যেমন 3 মাসের আমরা একটা সময় পেয়েছি, ওরকম হতে পারে যে পাবলিক কনসালটেশনকে আর 3 মাস লাগবে, তারপরে কি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের পর তারা সংস্কার বাকিটা, কারণ সংস্কার তো স্পষ্ট করতে হবে, সংস্কার অনেক মাত্রায়। আবার আসবো।